আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের বায়োলজি ভাই। দেখো, জানো এই রিসেন্ট সময়ে আমি একটা টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন দেখলাম, ওইখানে আসছে উচ্চ ফলনশীল জাত তৈরি করো। এই উচ্চ ফলনশীল জাত তৈরি করার কোয়েশ্চেনটাকে বাচ্চারা ভুল ভেবে ওরা অ্যান্সার করেছে ভিন্ন টপিক। ওরা অ্যান্সার করেছে কি, অনেকে এখানে টিস্যু কালচার ভাবছে যে উচ্চ ফলনশীল জাত তৈরি করা মনে হয় টিস্যু কালচার, অনেকে আবার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিও লিখছে, কারণ এখানে উচ্চ ফলনশীল জাতের কথা ছিল। বাট বিষয়টা কিন্তু বাস্তবে অন্যরকম, কারণ এইখানে দুইটা সিনারিও দিয়ে কোয়েশ্চেনটা আসতে পারে। একটা সিনারিওতে বলতে পারে সমগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করো, আবার বলতে পারে উচ্চ ফলনশীল জাত তৈরি করো। সমগুণ সম্পন্ন উদ্ভিদ মানে কি, ইমাজিন করো এই যে আর কিছুদিন পরে আম গাছের টাইম, আমের টাইম আসবে আর কি। কিছু কিছু আম খাওয়ার পর মনে হয় ইস, এই আমটা এত মজা, এই গাছটা জড়াই ধরে থাকতে পারতাম। মানে ব্যাপারটা আসলে এই আমগুলার খাওয়ার পরে এরকম মাঝে মধ্যে আমার ফিল হয় আর কি। তাহলে দেখো, এই যে যে আমের কথাটা আমরা কেন বললাম, যে এই আমটাই যদি তুমি চাও, তাহলে ওই আটিটা যদি তুমি লাগাও, তাহলে কি ওই যে আমটা তোমার কাছে খুব মজা লাগছে, ওই আমটারই যদি তুমি লাগাও, তুমি কি ওই সেম আম পাবা ভাইয়া? পাবা না। কারণ হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে অনেক বৈশিষ্ট্য, গাছের বীজ থেকে যদি তুমি লাগাও চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করি, কলম করি। তাহলে তুমি সমগুণ সম্পন্ন উদ্ভিদ পাবা। বাট উচ্চ ফলনশীল জাত তৈরি করার প্রসেসটা একটু ডিফারেন্ট, সায়েন্টিস্টরা এটা করে। তাহলে এই প্রসেসগুলো চলো একটু দেখি। তাহলে এই প্রসেসগুলোর মাধ্যমে তোমরা এই প্রসেসগুলোরে আমরা আবুল হাসান স্যারের বই অনুযায়ী সিকোয়েন্সটা রাখছি, তুমি মোটামুটি এই সিকোয়েন্সগুলোরে মেনটেন করবে এবং ছোট ছোট বর্ণনা করবা, তাহলে তুমি উচ্চ ফলনশীল জাত তৈরি করতে পারবা। ইমাজিন করো, আমরা হচ্ছে জাস্ট একটা র্যান্ডম উদাহরণ দিই। ধরো দুইটা জাত, ধানের জাত আছে, আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি একটা আউশ ধান একটা আমন ধান। ইমাজিন করো তুমি ওদের মধ্যে উচ্চ ফলনশীল একটা জাত তৈরি করতে চাও, ওদের মধ্যে ক্রস করে। প্রথমে তোমার একটা প্যারেন্ট নির্বাচন করতে হবে, তোমার একটা আউশ ধান নিতে হবে, একটা আমন ধান নিতে হবে। যেটাতে তুমি কি করবা, যারা হচ্ছে তোমার প্যারেন্ট এবং ওরা যদি রোগযুক্ত হয় তাহলে কি লাভ আছে ভাইয়া? তাহলে ওদের নিরোগ হইতে হবে। ওদের কি হইতে হবে? নিরোগ হইতে হবে। তাহলে প্যারেন্ট নির্বাচন করো এবং ওদের কি হইতে হবে? নিরোগ হইতে হবে। দেন কামস কৃত্রিম স্বপরাগায়ন। এখন এখানে একটা মজার ব্যাপার দেখো, এই প্যারেন্টগুলোর যে তুমি নির্বাচন করলা, নির্বাচন করার পরে একটা কাজ করতে হয়। কাজ করতে হয় বলতে কি, ইমাজিন করো এটা একটা আউশ ধান, এখন তুমি এখানে একটা আমন ধান আনবা। এখন পুরোটারে তো তুমি আনবা না, আমন ধানের তুমি একটা পরাগরেণু আনবা, এবং এইটার যে পরাগরেণু ছিল, ধরো এটা তার পরাগরেণু, এই পরাগরেণুগুলো সরাই ফেলতে হবে। কেন? কারণ এই পরাগরেণু এর নিজের গর্ভমুণ্ডের সাথে মিলে যেতে পারে না। এটা আউশ ধানের কথা বলছি। ধরো এটা আউশ ধান, আউশ ধানের নিজের যে পরাগরেণু আছে, ও তোর গর্ভমুণ্ডে ওর পরাগরেণুগুলোরে দিয়ে দিতে পারে, তাহলে তো ওর নিজের নিষেক হয়ে যাবে। সেই জন্য আমরা কি করবো ভাইয়া, আমরা হচ্ছে এই পরাগরেণুগুলোরে সরাই ফেলবো। সরাই ফেলে আমি নতুন একটা পরাগরেণু এইখানে যোগ করে দিছি, যাতে এই পরাগরেণুগুলো কি করতে পারে এর সাথে। এই আমরা আউশ ধানের পরাগরেণুটা সরাইছি, আমন ধানের পরাগরেণুটা ওই গাছের মধ্যে দিয়ে দিছি। কিন্তু তুমি একটু ইমাজিন করো তো ভাইয়া, এতে কি নিষেক হওয়ার চান্স খুব আছে, নষ্ট হয়ে যেতে পারে না? এমনও তো হতে পারে তুমি যে পরাগরেণুটা এনে ওর গায়ে লাগাইলা, তা সে তো হচ্ছে তোমার ঠিকঠাক মতন প্রসেসিং নাও করতে পারতো। এই জন্য আমরা কি করি, আমরা ওদেরকে কৃত্রিমভাবে স্বপরাগায়ন করি। ব্যাপারটা এরকম যে তুমি ওই পরাগধানীটার একটু ক্রাশ করে দিলা, তারপর হচ্ছে ওই সল্টের মতন একটু স্প্রিঙ্কেল করে দিলা আর কি পরাগরেণুটারে, কাইন্ড অফ ওইরকম করলে তুমি হচ্ছে কি করতে পারো, ওই পরাগরেণুগুলারে গর্ভমুণ্ডে ফেলতে পারো এবং আলটিমেটলি পরাগায়ন হবে, নিষেক হবে। বাট দেখো, তুমি পরীক্ষার হলে এইসব লিখতে পারবা ভাইয়া, সল্ভের মতন ছিটাইলা, পরাগধানীরা ক্রাশ করলা, এগুলো তুমি লিখতে পারবা না। তখন তোমার কি করতে হবে, তুমি একটা কথাই দিয়ে দিবা যে ভাই, ওরা যদি কৃত্রিমভাবে স্বপরাগী না হয়, নিজেরা নিজেরা স্বপরাগী না হতে পারে, তাহলে আবার কি করতে হবে, কৃত্রিম স্বপরাগায়ন করতে হবে। দেখো কত সোজা লাইন। তাহলে তুমি কি করছো, প্যারেন্ট নির্বাচন করছো, কৃত্রিম স্বপরাগায়ন করছো। দেন এরপরের টপিকটা কি, ইমাস্কুলেশন। দেখো ভাই, হোয়াট ইজ ইমাস্কুলেশন? ইমাস্কুলেশন মানে কি, ওই যে আউশ ধান যেটা ছিল, ওর পরাগরেণুগুলো সরাই ফেলছো। কেন? কারণ ওই পরাগরেণু যদি পরিপক্ক হয়ে যায়, তাহলে ওর গর্ভমুণ্ডের মধ্যে পরাগধানীটা থেকে পরাগরেণু আসবে এবং আলটিমেটলি গর্ভমুণ্ডে এসে পড়লে তো পরাগায়ন হয়ে যাবে। সেজন্য আমরা ইমাস্কুলেশন করেছি, এই পরাগধানীগুলা সরাই ফেলবো আমরা। তারপরে দেখো ব্যাগিং, তুমি একটা ব্যাগ দিয়ে আটকায় রাখছো, তুমি না হয় পরাগধানী সরাইলা ভাই, কিন্তু লাভ কি, অন্য একটা মৌমাছি এসে যদি ওই বড় ধানের অন্য আরেকটা ধানের কিছু একটা পরাগধানী বা পরাগরেণু আইনা হচ্ছে ওই গাছের মধ্যে দিয়ে দেয়, তাহলে সমস্যা, এই জন্য আমরা ব্যাগ দিয়ে আটকায় রাখবো। তাহলে এরপরে ওই যে তুমি যে একটা নতুন ধান এই গাছের সাথে লাগাই দিছো ভাইয়া, এখন ওর সাথে কি হবে, এই পরাগরেণুর সাথে এই গর্ভমুণ্ডের মিলন হবে এবং সেটা হলো ক্রসিং। তারপর এটা তুমি লেবেল করবা যে এটা অমুক দিছে এত তারিখে এই ধানের মধ্যে ক্রস করছে, এটা হলো লেবেলিং।
ফাইনালি আসবে বীজ সংগ্রহ। তুমি যে এই ধানটা লাগাইলা ভাইয়া, এর থেকে তো বীজ নিতে হবে, বীজ নিয়ে তুমি বীজ লাগাবা, এটা হলো বীজ বপনের পার্ট। এবং আলটিমেটলি তুমি ফল সংগ্রহ করবা। ফল সংগ্রহ করে আমরা দেখব যে ভাই আমার ফলনটা কি উন্নত হয়েছে নাকি অনুন্নত হয়েছে, তারপরে এটা কি আগের চেয়ে উন্নত নাকি কম উন্নত, এটা তারপর আমরা হচ্ছে মার্ক করব F1 জেনারেশন, F2 জেনারেশন, এরকম করে করে আস্তে আস্তে আগাইতে থাকবো এবং উচ্চ ফলনশীল ধানের দিকে যেতে থাকবো। তাহলে ছোট্ট করে বলি চলো, প্যারেন্ট নির্বাচন। প্রথমে আমরা এমন কিছু ধান নিব যেটা নিরোগ উদ্ভিদ, ওদের কোনো রোগ শোক নাই, এটা হলো প্যারেন্ট। দেন কামস কৃত্রিম স্বপরাগায়ন। হোয়াট ইজ কৃত্রিম স্বপরাগায়ন? তোমরা অলরেডি জানো যে ওরা যদি নিজেরা পরাগায়ন করতে না পারে, ওদের কৃত্রিমভাবে স্বপরাগী করতে হবে। এরপরে ইমাসকুলেশন। ইমাসকুলেশন মানে কি? ওই যেই ধানটা তুমি আগে প্যারেন্ট হিসেবে নিয়েছো, ওদের পরাগধানীগুলো পরিপক্ক হওয়ার আগে সরাই ফেলতে হবে। তারপরে ব্যাগিং, এটা ব্যাগ দিয়ে আটকায় রাখতে হবে যাতে মৌমাছি বা অন্য কোনো পতঙ্গ বা কোনো পাখি অন্য কোনো ধানের পরাগধানী গর্ভমুণ্ডে ফেলতে না পারে। দেন কামস ক্রসিং। তাহলে আমরা ক্রসিং কেমনে করবো? ও অটোমেটিক্যালি ক্রস করতে পারবে। লেবেলিং, তুমি তোমার নাম দিয়ে তারিখ দিয়ে লিখে রাখবে যে কার কার মধ্যে তুমি ক্রস করেছো। বীজ সংগ্রহ করবা, বীজ বপন করবা, ফলন সংগ্রহ করবা। তাহলে এইভাবে তুমি উচ্চ ফলনশীল জাত তৈরি করতে পারো। এটা গ নম্বরে আসলে ঘ নম্বরে বলবে হয় এইটার গুরুত্ব, অথবা এটা প্রান্তিক কৃষকদের কেমনে ভাগ্য পরিবর্তন করতেছে এই রিলেটেড কথাবার্তা, অথবা এই জিনিসটা আমাদের দেশের জন্য কেন দরকার সেই রিলেটেড একটা কোয়েশ্চেন বলি, তোমার একটা সিকিউ চলে আসবে। আশা করি তুমি ইনশাল্লাহ এই সিকিউটা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভাইয়া। আজকের মতন আসসালামু আলাইকুম।